morning everyone. Assalamu alaikum. I am Mohammad Arifur Rahman, CAN 02106712, group number 5. Today we will present the experiment which name is impact test of metal specimen. আমরা কোনো একটা মেটালের মধ্যে সাডেনলি যে লুপটা আসে সেই লুপটা আসার পর যে মেটালটা যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে সেটা সম্পর্কে আমরা এই টেস্টের মাধ্যমে জানব। তো এখানের মধ্যে তিনটা বেসিক অবজেক্টিভ আছে। প্রথমটা হচ্ছে টু স্টাডি দ্য ইম্প্যাক্ট টেস্টিং মেশিন, অর্থাৎ এই টেস্টটা করার জন্য আমাদেরকে ইম্প্যাক্ট টেস্টিং মেশিনটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, ফার্স্টে ভালোভাবে স্টাডি করতে হবে। তো থ্যাংক ইউ। Assalamu alaikum. My name is Shanu, CN 02106737. আমার পূর্বে বক্তারে বলে গেছে ইম্প্যাক্ট টেস্টের স্টাডি সম্পর্কে এবং এক্সপেরিমেন্ট নেম সম্পর্কে। এখন আমি বলবো এটার ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্বিং ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে। টু evaluate the energy absorbing characteristics of materials at room temperature using the Karpi, isotope and tension impact methods. এখানে পরীক্ষা হবে এই যে শক্তি মানে অ্যাবজর্বিং শক্তির পরীক্ষা হবে এবং মেটাল ম্যাটেরিয়ালসের এবং রুম টেম্পারেচারের উপর ভিত্তি করে কার্পি, আইসোটোপ এবং টেনশন ইম্প্যাক্টের মেথড নিয়ে এই পরীক্ষাটা হবে। টু অবজার্ভ দ্য ফেলিয়ার প্যাটার্নস এন্ড ফেলিয়ার সারফেস, এবং যেখানে পরীক্ষিত দেখা হবে ফেলিয়ার প্যাটার্ন সম্পর্কে এবং ফেলিয়ার সারফেস সম্পর্কে। থ্যাংক ইউ। My ITCN 02106713. Namaskar sir. Now I am going to present STL reference. আমাদেরকে ল্যাবে এই এক্সপেরিমেন্টটা করার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আমরা নিজেদের ইচ্ছা মতো লোড অ্যাপ্লাই করতে পারবো না, সেটার জন্য আমাদেরকে নির্দিষ্ট একটা কোড মেনটেন করতে হবে। যেমন বিলিং করার জন্য আমাদেরকে বিএমএসি কোড মেনটেন করতে হয়, সেরকম ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট করার জন্য আমাদেরকেও কিছু কোড মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে সেটাকে STM রেফারেন্স কোড বলে, আর আমরা যে কোডটা মেনটেন করবো সেটা হচ্ছে STM E23। নাও I am going to present apparatus. এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু কি অ্যাপারেটাস লাগবে, আর এই অ্যাপারেটাসের মধ্যে আমরা কি স্পেসিমেন ইউজ করবো এক্সপেরিমেন্টটা করার জন্য তা আমরা এখানে জানবো। ফার্স্ট অফ অল আমাদেরকে ইম্প্যাক্ট টেস্টিং মেশিন নিতে হবে, অর্থাৎ যেটা দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করবো সেই মেশিনটা হচ্ছে ইম্প্যাক্ট টেস্টিং মেশিন। অ্যান্ড দেন এখানে কার্পি হচ্ছে যে চারপিটা হচ্ছে যে ইম্প্যাক্ট টেস্ট করার একটা মেথড। এই মেথডে যে স্পেসিমেনটা ইউজ করা হয় সেটা সিম্পলি সাপোর্টিভ বিম ইউজ করা হয়। আর আইজোট আরেকটা মেথড ইম্প্যাক্ট টেস্টিং করার জন্য। আইজোটে যে স্পেসিমেনটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে ক্যান্টিলিভার স্পেসিমেন। আর টেনশন ইম্প্যাক্ট স্পেসিমেন মেড অফ ডিফারেন্ট মেটালস। আমরা যে করবো টেস্টটা করবো চারপি আর আইজোট ছাড়া অন্য একটা মেথডে করতে পারবো, সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট টেনশন। একটু কি চাই আরেকটু ইম্প্যাক্ট স্পেসিমেনের মধ্যে আমরা এই স্পেসিমেনটা ইউজ করি। এটাকে মেশিনের মাঝখানে ফিক্সড করে দেওয়া হয়, তারপর সেখানে হ্যামার দিয়ে আঘাত করা হয় এবং এটার মধ্যে কি পরিমাণ লোডটা আসতেছে, লোডিং প্যাটার্ন বা ফেলোর প্যাটার্নটা অবজার্ভ করা হয়। মূলত আমরা এই তিন ধরনের স্পেসিমেন ইউজ করে ইম্প্যাক্ট টেস্টিং মেশিন টেস্টটা করতে পারি। উপরের দিকে
এখানে ফিগার 2 এর মধ্যে এই মেশিনটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। এই ইমপ্যাক্ট টেস্টিং মেশিনের মধ্যে এই যে জায়গাটা দেখতেছি সেটা পেন্ডুলামের মতো। এই পেন্ডুলামের মতো এটাকে আমরা উপরের দিকে হাইট করে তুলতে পারবো, তুলে নির্দিষ্ট একটা হাইটে উঠাই, এরপর আবার ছেড়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এটা তুলবো, এটা একটা অ্যাঙ্গেল মেনটেন করে আমাদেরকে তুলতে হবে। এখন আমরা এই পেন্ডুলামটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে তুলবো? আমাদেরকে মূলত 90 ডিগ্রি বা 135 অ্যাঙ্গেল করে পেন্ডুলামটাকে উপরের দিকে তুলতে হয়। এখন আমরা কখন 90 ডিগ্রিতে তুলবো আর কখন 135 ডিগ্রিতে তুলবো সেটা কীভাবে বুঝবো? সেটা মূলত আমরা স্পেসিমেনের ম্যাটেরিয়ালসের কী দ্বারা তৈরি হয় তার উপর নির্ভর করবে, সেই অনুযায়ী আমরা এটাকে উপরের দিকে তুলবো। যদি সেটা আমরা ফর এক্সাম্পল আমরা বলতে পারি যদি কাস্ট আয়রন হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে তুলবো। আর এরপর আমরা যে স্পেসিমেনটা ইউজ করব এখানে যেমন স্পেসিমেনটা ইউজ করব সেটা এই জায়গায় বসাবো। এই জায়গায় বসানোর পরে আমরা পেন্ডুলামটাকে ফেলিওর হওয়ার জন্য ফ্রি ফল হওয়ার জন্য সময় দিব। সময় দেওয়ার পরে উপরে যেটা দেখছি সেটাকে বলা হয় ডায়াল বার রিডিং। ডায়াল বার রিডিংয়ের মধ্যে একটা নিচের স্কেলের মান থাকে, একটা উপরের স্কেলের মান থাকে। ভিতরের দিকে যে মানটা থাকে সেটা আমরা ইমপ্যাক্ট মেথডের মাধ্যমে যে ইমপ্যাক্ট টেস্ট করবো, আইজক মেথডের মাধ্যমে যে ইমপ্যাক্ট টেস্ট করবো তার জন্য ব্যবহার করবো। আর উপরে যে মানটা আছে সেটা আমরা কার্পি বাইরের দিকের মানটা আমরা কার্পি মেথডের জন্য ইউজ করে থাকবো। আর এখানে যে স্পেসিমেনটা দেখতেছি সেটা হচ্ছে কার্পির জন্য ইউজ করা হয়। সিম্পলি সাপোর্টেড বিম। এটা দুই পাশে দুইটা সাপোর্ট আছে, আর মাঝখানে যে নচ কাটা অংশটা দেখছি সেটাকে নচ বলে, সেটা ভি শেপের হয় যার কারণে সেটাকে ভি নচ বলা হয়। এইটা আমরা স্পেসিমেনের পেন্ডুলাম এই মেশিনের এখানে এমনভাবে বসাবো যেন নচটা যে দিক থেকে হ্যামারটা আসবে তার বিপরীত দিকে আসে, অর্থাৎ হ্যামারটা নচের বিপরীত দিকে এসে স্পেসিমেনকে আঘাত করবে। আর এখানে যে স্পেসিমেনটা দেখতেছি সেটা আমরা আইজোট মেথডের জন্য ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে যে ক্যান্টিলিভার। কেন ক্যান্টিলিভার বলা হচ্ছে? কারণ সেটার একটা অংশ আমরা মেশিনে এখানে বসায় ফিক্সড করে দিব। আর আমরা জানি ক্যান্টিলিভারের একটা অংশ সবসময় ফিক্সড থাকে আর উপরের অংশটা খোলা থাকে, যার কারণে এটাকে ক্যান্টিলিভার সাপোর্ট বলা হচ্ছে। আমরা এখানে বসিয়ে এরপরে হ্যামারটাকে ছেড়ে দিব, এরপর ফেলিওর প্যাটার্নে এনার্জিটা অ্যাবজর্ব করবো ডায়াল বার থেকে। আমরা ডায়াল বার থেকে অ্যাবজর্ব করবো। মূলত আমরা এই 3 ধরনের অ্যাপারেটস ইউজ করে ইমপ্যাক্ট টেস্টটা কমপ্লিট করতে পারি। নাও মাই টিমমেট ঐশী বড়ুয়া দিবা উইল My CN 021067PA. In manufacturing locomotive, wheel coils, connecting doors, etc. এখানে লোকোমোটিভ হুইলসটা বোঝানো হচ্ছে যে একের পর এক সারি দিয়ে যেটা ওই ট্রেনের মধ্যে যেগুলো থাকে হুইলস, এইটা এই লোকোমোটিভ হুইলসটা বোঝানো হয়েছে। তারপর এখানে কম্পোনেন্টস আর সাবজেক্ট টু ইমপ্যাক্ট শক লোড। কম্পোনেন্টস লোডটা কোনো একটা ম্যাটেরিয়ালসের উপর কোনো কম্পোনেন্ট লোডটা দিলে সেটা কি পরিমাণ শক দিবে, কি পরিমাণ ফ্র্যাকচারটা দেখা দিবে, সেটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি। এবং এখানে এই ইমপ্যাক্ট টেস্টের গ্র্যাজুয়াল স্টেজটা ওই জেনারেল লোডিং থেকে একটু বেশি থাকে। তারপর এটা with the gradual loading, therefore impact test are performed to assess shock absorbing capacity. এটা অ্যাবজর্বিং ক্যাপাসিটি, কোন একটা ম্যাটেরিয়ালসের উপর যদি লোডটা দেওয়া হয় এটার অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা কীরকম, এটা কীরকম অ্যাবজর্ব করতে পারবে, এটার প্রেশারটা কীরকম নিতে পারবে, এই টেস্টটা হচ্ছে ইমপ্যাক্ট টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো। এবং এই টেস্টটা হচ্ছে খুব একটা এক্সপেন্সিভ হয় না, খুব তাড়াতাড়ি সহজে করতে পারি আমরা। Thank you, Nawazshari. Assalamu alaikum, sir. Hello, my dear friends. I am ঐশী বড়ুয়া দিবা. I am from Group 5. My ID is CEN 02106717. Impact tests provide information on the resistance of a material to a sudden fracture where a sharp stress rises or flow is present. যখন কোনো একটি বস্তুর ওপর হঠাৎ করে ফ্র্যাকচার আসে তখন সেই ফ্র্যাকচারটি ওই বস্তুটি কীভাবে রেজিস্ট করতেছে সেটা আমরা ইমপ্যাক্ট টেস্টের মাধ্যমে জানতে পারি। ইমপ্যাক্ট টেস্টের মাধ্যমে আমরা সেই সকল ইনফরমেশনগুলো পাই যে সকল ইনফরমেশনগুলো আমরা অন্যান্য সাধারণ মেকানিক্যাল টেস্ট থেকে পাই না। এই সকল মেকানিক্যাল টেস্ট সাধারণত খুব সাশ্রয়ী হয় এবং
খুব দ্রুতগামী। তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু প্রোভাইডিং the data obtained from such impact test is frequently employed for engineering purpose এবং এই সকল ইনফরমেশন বা তথ্য শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পারপোজের জন্য প্রযোজ্য। Various standard impact tests are widely employed in which notch specimen are broken by a swinging pendulum. এখানে আমরা একটা নচ স্পেসিমেন দেখতে পাচ্ছি, যেখানে নচ বলতে বোঝানো হচ্ছে খাঁজ কাটা, যখন এই স্পেসিমেনটা কিছুটা খাঁজ কাটা, এবং সুইঙ্গিং পেন্ডুলাম বলতে বোঝানো হচ্ছে এখানে ইম্প্যাক্ট টেস্টিং মেশিনের মধ্যে যে আমরা একটা পেন্ডুলাম দেখতে পাচ্ছি, এই সুইঙ্গিং ইম্প্যাক্ট টেস্ট বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট টেস্ট করার জন্য এই সুইঙ্গিং পেন্ডুলামের মাধ্যমে সেই নচ স্পেসিমেনটাকে ভাঙা হয়। The most common test of this type are Charpey-Venous test and ISO test which are described in ASTM E23. আরও বিভিন্ন ধরনের কমন টেস্টের কথা বলা হয়েছে, যেমন দ্য Charpey-Venous test এবং দ্য ISO test। এই সকল টেস্ট সম্পর্কে আমরা ASTM E23 তে বিস্তারিতভাবে জানতে পারি। Another test method, although not a standard test method, is the tension impact test. এবং আরেকটি টেস্টের কথা বলা হয়েছে যেটি এতটাও স্ট্যান্ডার্ড নয়, সেটি হচ্ছে টেনশন ইম্প্যাক্ট টেস্ট। সো আমরা ইম্প্যাক্ট টেস্ট সম্পর্কে তিন ধরনের ইম্প্যাক্ট টেস্ট সম্পর্কে জানতে পেরেছি। একটা হচ্ছে Charpey-Venous টেস্ট, আরেকটি হচ্ছে টেনশন ইম্প্যাক্ট টেস্ট, এবং আরেকটি হচ্ছে দ্য ISO টেস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। Hi everyone, my name is Hassan Islam. My ID is CN010671. This type of impact test have given way the testing methods that make use of fracture mechanics. And impact tester যে মেথডগুলো আছে তার মধ্যে ফ্র্যাকচার মেকানিক্স অন্যতম। ফ্র্যাকচার মেকানিক্স মেথডে এখানে আমাদের বিভিন্ন আমাদেরকে ক্র্যাক এবং ক্র্যাক এবং নচ সম্পর্কে বিভিন্ন অ্যানালাইসিস দিয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা যে ম্যাটেরিয়ালসটা নিব, ওই ম্যাটেরিয়ালসটা কিরকম ক্র্যাক হবে বা ওইটার নচ শার্প নাকি ফ্ল্যাট হয়ে যাবে, এটা সম্পর্কে ধারণা দিয়ে থাকে। এখানে ফ্র্যাকচার মেকানিক্সের অ্যাডভান্টেজ হলো এটা খুব সহজে মান দিয়ে থাকে, আমাদেরকে রিডিং দিয়ে থাকে এবং এটা খুবই সাশ্রয়ী। ইম্প্যাক্ট টেস্টের মধ্যে Charpey-Venous টেস্টিং, টেনশন ইম্প্যাক্ট ইম্প্যাক্টের মধ্যে কিছু অসুবিধা থাকলেও এগুলো খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পাওয়া যায় বলে এগুলো সবার কাছে সার্বজনীন গ্রহণযোগ্য। এখানে মূলত ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে ফ্র্যাকচার মেকানিক্সের মাধ্যমে আমরা যখন কোন ম্যাটেরিয়ালস নেওয়ার পরে যখন আমরা ম্যাটেরিয়ালসটাকে তার টায়া অনুযায়ী নচ করে ইম্প্যাক্ট মেশিনে দিব, ইম্প্যাক্ট মেশিনে দেওয়ার পরে আমরা একটা মান পাবো। এখানে মানটা যে মান পাবো ওই মান থেকে আমরা বুঝতে পারবো যে কি ওই মেকানিক্সটা ওই ম্যাটেরিয়ালসটা আমরা ওই ম্যাটেরিয়ালস নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো নাকি ওই ম্যাটেরিয়ালসটা ফল করবে, সেটার উপর নির্ভর করে আমরা সেটার উপর নির্ভর করে কাজ করে থাকবো। My ID is CN742. এখানে এই প্যারাটাতে বলা হয়েছে যে কোনো ম্যাটেরিয়ালে যখন আমরা ইম্প্যাক্ট টেস্ট করার পর যে ইম্প্যাক্টটা আমরা বের করবো ওইটা তাপমাত্রার সাথে সাথে ওইটার ইম্প্যাক্ট এনার্জিটা চেঞ্জ হয়। আর এখানে তাপমাত্রা এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে ইম্প্যাক্ট এনার্জি খুব দ্রুত লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যায় এবং কনস্ট্যান্ট থাকে। আর টেম্পারেচারের একটা নিচে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারের সাথে সাথে ইম্প্যাক্ট এনার্জিটা লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যায় এবং এগুলো রিলেটিভলি কনস্ট্যান্ট থাকতে থাকে। আর এখানে তার টেম্পারেচারে a material should not be severely loaded at temperature where it has a low impact energy. অর্থাৎ টেম্পারেচার আমরা সব ম্যাটেরিয়ালে সবসময় লোডটা দিতে পারবো না যখন এটার ইম্প্যাক্ট এনার্জিটা লো থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান। Assalamu alaikum, this is Sharif Anwar Islam. My ID is CN021671. The Charpey test specimen is placed as simply software beam and ISO test the specimen is placed and can deliver. অর্থাৎ এখানে যে আমরা যে Charpey টেস্টটা করব এখানে যে স্পেসিমেনটা নিব এটা আমরা সিম্পলি সফটওয়্যার বিমে নিব, যার দুই পাশে সাপোর্ট থাকবে মাঝখানে, এবং আইসো টেস্টের মধ্যে স্পেসিমেন যেটা আমরা প্লেস করবো এখানে এটা হচ্ছে ক্যান্টিলিভার, যার একদিকে ফ্রি থাকবে এবং অন্যদিকে হচ্ছে ফিক্সড থাকবে। তো
The specimen have V-shapes notch of 45 degree angle and U-shapes notch is also common. এখানে যে আমরা যে স্পেসিমেনটা মানে টেস্ট করব এখানে একটা নচ থাকে যা যা শেপ হচ্ছে ইউ শেপ হতে পারে এবং ভি শেপ হতে পারে এবং এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে তা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। The notch is located on tension side of specimen during impact loading, অর্থাৎ যে নচটা থাকবে এটা হচ্ছে টেনশনের দিকে এবং deep of the notch is generally taken as T/5 to T/3 where T is the thickness of the specimen, অর্থাৎ যে নচটা আছে এটার যে ডিপটা হবে এটা হচ্ছে T/3, অর্থাৎ এখানে T হচ্ছে থিকনেস, যে স্পেসিমেনটা আমরা ব্যবহার করব এটা থিকনেস। দ্যাটস অল। Hello everyone, I am Shamra Acharya, IDC EN016720. Assalamu alaikum my respected teacher and my dear friends. আমি এখন আমার বন্ধুরা খুব সুন্দরভাবে বিস্তারিতটা জানিয়েছে, এখন আমি এটার উপর আরও কিছু বিস্তারিত জানাতে যাচ্ছি। তো আমরা কম্প্যাক্ট টেস্টটা করে থাকি কারণ হচ্ছে যে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে বা ব্রিজ, আমরা যে ব্রিজ আমাদের স্ট্রাকচার তারপর বিভিন্ন ধরনের ফ্লাইওভার তৈরি করি, তো এখানে আমাদের কিছু স্টিল বা মেটাল জাতীয় আমরা কিছু ম্যাটেরিয়ালস ইউজ করি। তো আমাদের প্রথমে জানতে হবে যে এই আমরা যে মেটালসটা ইউজ করব সেটা কী ধরনের লোড নিতে পারছে। তো এই লোডটা কিভাবে আমরা জানবো সেটা আমরা ইমপ্যাক্ট টেস্টের মাধ্যমে জানবো। তো এখানে দুই ধরনের আমরা টেস্ট করতে পারি, একটা হচ্ছে চারপি টেস্ট আর একটা হচ্ছে আইজোট টেস্ট। তো চারপি টেস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা দুই পাশে আমাদের লোড দেওয়া থাকে, তো মাঝখানে আমাদের যে স্পেসিমেন্সটা থাকে, আমরা যে মেটালটা ইউজ করব সেটা মাঝখানে আমাদের পরিমাণ মতো অংশ কেটে নিয়ে মাঝখানে রাখবো এবং যার এক পাশে একটা নচ থাকে। নচটি সাধারণত আমাদের যে স্পেসিমেন্সটা থাকে তার টোটাল পুরুত্বকে আমরা টি দ্বারা প্রকাশ করে থাকি এবং যার নচটা হবে T/5 থেকে T/3 পর্যন্ত। যদি আমাদের এটা 10 মিলিমিটার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের নচটা হবে 2 মিলিমিটার। তো আমরা চারপি টেস্টের ক্ষেত্রে তো আমাদের দুই পাশে আমাদের মানে সাপোর্টটা থাকবে এবং মাঝখানে আমাদের স্পেসিমেনটা রাখা হয় এবং লোডটা আমরা ঠিক বিপরীত দিকে করা হবে, যে পাশে নচ থাকবে তার বিপরীত দিক থেকে। তো আমাদের এক এক ধরনের মেটালের ক্ষেত্রে আমরা এক এক ধরনের টেস্ট করে থাকি, তো আলাদা আলাদা মান পেয়ে থাকি। এবং আইজোট টেস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে একটা ক্যান্টিলিভারের সাহায্যে আমাদের নিচের অংশটাকে আমরা একটা চেপে ধরে রাখা হয় একটা মেশিনের সাহায্যে এবং উপরের টেস্টের উপর আমাদের লোডটা দেওয়া হয়। তো যে পাশের লোডটা দেয় সেই পাশে সাধারণত কম্প্রেশন লোড হয় এবং তার বিপরীত পাশে টেনসাইল লোড করে। তো এই ক্ষেত্রে আমাদের এই নচটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেরও হতে পারে। তো আর হচ্ছে তো আমরা সাধারণত নচটা কেন দিয়ে থাকি, এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা সাধারণত যে জায়গায় লোডটা দিতে যাচ্ছি ঠিক সেই জায়গায় কিন্তু লোডটা পড়ে, যার কারণে আমরা নচটা দিয়ে থাকি। তো বিভিন্ন মেটালসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রেকর্ড পেয়ে থাকি, ঠিক উপরের গ্রাফটাতে আমাদের দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মেটালসের জন্য বিভিন্ন ধরনের কার্ভ আঁকা হয়েছে। তো আমরা প্রথমে টেম্পারেচারের এখানে একটা বড় ভূমিকা থাকে। তো বিভিন্ন এলাকার মধ্যে টেম্পারেচার বিভিন্ন ধরনের থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে কোনো একটি মেটালের জন্য প্রথমে যখন আমাদের টেম্পারেচার বৃদ্ধি পায় তো প্রথমে এটি সুন্দর মানে বাড়তে থাকে, আমাদের কম্প্যাক্ট টেস্টটা বাড়তে থাকে এবং একসময় একটা টেম্পারেচারে গিয়ে সেটা কনস্ট্যান্ট থাকে। আবার কিছু মেটালে কিন্তু দেখা যাচ্ছে এটা কার্ভের মতো বাড়ছে এবং একটা পজিশনে গিয়ে সেটা বাড়ার মানে রেশিওটা খুব কমে যায়। তো এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন। তো আমি রিকোয়েস্ট করব আমার পরবর্তী আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ইস্তেখার, মাই আইডি is EN02106746। তো আমি আজকে বলতে চাচ্ছি দুটা টেস্ট মেথড নিয়ে, একটা হচ্ছে আইজোট টেস্ট স্পেসিমেন আর একটা হচ্ছে চারপি টেস্ট স্পেসিমেন। এখানে দুটা টেস্টের মেথড দেখতে পাচ্ছি। এই দুটোর মধ্যে আইজোট টেস্টের মধ্যে আমরা যে স্পেসিমেনটা নিব ওইটা হচ্ছে আমরা ভার্টিক্যালি নিব, আর চাপের মধ্যে যেটা নিব ওইটা হচ্ছে আমরা হরিজন্টাল নিব। আর আইজোটের মধ্যে যে নচটা থাকবে ওইটা হচ্ছে ভি শেপের থাকবে, আর হচ্ছে চাপের মধ্যে যেটা নচটা থাকবে ওইটা ইউ শেপের থাকবে। আর আইজোট টেস্টের মধ্যে আমরা যে স্পেসিমেন সাইজটা নিব ওইটা হচ্ছে 75 10 মিলিমিটার, আর চাপের মধ্যে যে স্পেসিমেন্টের সাইজটা হবে ওইটা হচ্ছে 55 আর 10 মিলিমিটারের ডায়াল হবে। আর হচ্ছে চারপি টেস্টের মধ্যে আমরা যে হ্যামারটা ইউজ করবো এটা হচ্ছে ফার্মিং হ্যামার, আর চারপি টেস্টের মধ্যে যে হ্যামারটা আমরা ইউজ করবো এটা হচ্ছে বল পয়েন্ট হ্যামার। আর আইজোট টেস্টের মধ্যে আমরা মেটাল আর প্লাস্টিক দুইটাই টেস্ট করে থাকি, আর চারপি টেস্টের মাধ্যমে আমরা শুধু মেটাল টেস্ট করে থাকি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল হাসান ফাহিম। আমি গ্রুপ 6 থেকে, আমার আইডি EN02106726।
তো আজকে আমি এখন আলোচনা করব টেনশন ইমপ্যাক্ট স্পেসিমেন নিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যামারটা দুই পাশে দুইটা বার 100 মিলিমিটারের, এখানে 21 মিলিমিটারের দুইটা পাশ থাকবে। আমার মূলত 58 মিলিমিটারের উপর এই 58 মিলিমিটারের উপর এই টেস্টটা করা হবে। তো 58 এখানে যখন আমরা টেস্টটা করব তখন যদি এটা প্লেন আকৃতির হয় তখন সেটাকে আমরা বলবো ব্রিটল, আর যখন সেটা ইউ আকৃতির হবে তখন সেটাকে বলবো আমরা ডাক্টাইল ম্যাটেরিয়াল। তো এখন এর পরবর্তী পার্টে আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। এখানে ইমপ্যাক্ট ক্যাপাসিটি বলতে 407.74 জুল রিডিং, মানে রিডিং কতটুকু রিডিং সেটা নিতে পারবে সেটা বোঝানো হয়েছে, মানে কতটুকু লোড সেটা মেশিনটা নিতে পারবে সেটাই বোঝানো হয়েছে। আর ওয়েট অফ স্ট্রিংকিং হ্যামার হচ্ছে 27.22 কেজি বা 60 এলবি। এখানে হ্যামারের ওয়েট বোঝানো হয়েছে। আর সুইং রেডিয়াস অফ হ্যামারটা কতটুকু সুইং করবে সেটা বোঝানো হয়েছে। অ্যাঙ্গেল অফ হ্যামার বিফোর স্ট্রিংকিং, মানে হ্যামারটা আমরা কতটুকু বাঁকাতে পারবো, এটা আমরা সর্বোচ্চ 160 ডিগ্রি পর্যন্ত আমরা বাঁকাতে পারি। স্ট্রিংকিং ভেলোসিটি অফ হ্যামার, মানে হ্যামারটা কিভাবে কতটুকু নড়বে, কত ভেলোসিটিতে নড়বে সেটাই বোঝানো হয়েছে মূলত। এটা 5.47 মিটার পার সেকেন্ড বেগে নড়বে। That's it. My ID is CL02672. Now I'm going to describe about specimen. Next, specimen size. One হচ্ছে যেটা আমরা ফিগার করে দেখিয়েছি, টাইপ অফ নচ টু টাইপের হয়, ভি টাইপ। অ্যাঙ্গেল অফ নচ হচ্ছে 45 ডিগ্রি, যেটা আমরা ফিগারে দেখেছি। ডেপথ অফ নচ হচ্ছে 2 মিলিমিটার। নাও অবজারভেশনস অ্যান্ড ক্যালকুলেশন। অবজারভেশন নাম্বার, এখানে 3টা অবজারভেশন করবো। এরপরে হচ্ছে টাইপ অফ টেস্টগুলোর টাইপ দেওয়া আছে। নেম অফ মেটালটা কি কাস্ট আয়রন নাকি মাইল্ড, ওইটা লিখতে হবে। স্পেসিমেন হচ্ছে স্পেসিমেনটা কি সিলিন্ড্রিক্যাল নাকি রেক্ট্যাঙ্গুলার। স্পেসিমেন ডেপথ হচ্ছে ফার্স্ট দুইটার ক্ষেত্রে হবে 10 মিলিমিটার, আর টেনশনে ডেপথ হয় না, এটা হচ্ছে রেডিয়াস হয়, যেটা হচ্ছে 6 মিলিমিটার। স্পেসিমেন উইথ হবে প্রতিটার ক্ষেত্রে 10 মিলিমিটার। ডেপথ অফ নচ আমরা স্কেল থেকেই দেখতে পারবো 2 মিলিমিটার। ডেপথ অ্যাট নচ, এটা হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে বের করবো, যেটা হচ্ছে স্পেসিমেন ডেপথ মাইনাস ডেপথ অফ নচ। আর লাস্ট হচ্ছে অ্যাবজর্বড এনার্জি হচ্ছে স্পেসিমেনটা ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত কতটুকু এনার্জি অ্যাবজর্ব করেছিল। থ্যাংক ইউ। এখানে ডেপথ অফ নচ ইকুয়াল টু স্পেসিমেন ডেপথ মাইনাস ডেপথ অফ নচ। আমরা এখানে এই ডেপথ অ্যাট নচ বের করার জন্য স্পেসিমেন ডেপথ থেকে ডেপথ অফ নচ বিয়োগ করে আমরা পেয়ে যাব আমাদের ডেপথ অ্যাট নচটা। এরপর ক্রস সেকশন এরিয়া অ্যাট নচ ইকুয়াল টু ডেপথ অ্যাট নচ মাইনাস স্পেসিমেন উইথ। এনার্জি রিকোয়ার্ড টু ব্রেক দ্য স্পেসিমেন ইকুয়াল টু অ্যাবজর্ব এনার্জি, এটা পেয়ে যাবো আমরা। এরপর নট ইমপ্যাক্ট স্টেজ, বা আমরা এটাকে বলতে পারি ইমপ্যাক্ট থটনেস, এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা অ্যাবজর্ব এনার্জি বাই এফেক্টিভ ক্রস সেকশন এরিয়া ইকুয়াল টু এ নট দ্বারা প্রকাশ করতে পারবো। I am Mahfuz Islam Tutor, ID CN0210671. তো এখানে আমরা কিছু স্পেসিমেন্টের ফেলিয়ার প্যাটার্ন দেখব ইমপ্যাক্ট টেস্ট করার পরে। এখানে মূলত যে স্পেসিমেন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো কার্বি ইমপ্যাক্টের স্পেসিমেন্টগুলো, যেগুলোর মধ্যে কিছু ব্রিডার আর কিছু ডাক্টাইল ম্যাটেরিয়াল আছে। এগুলা যেটা টেস্টের পরে পুরাই ফ্র্যাকচার করে ভেঙে গেছে ওটাকে আমরা ডাক্তারি ব্রিডার বলতে পারবো। আর যেটা মোচড়ানো গিয়েছে কিন্তু পুরোটা ভাঙে নাই, ওটা হচ্ছে যে তোমার ডাক্তারি ম্যাটেরিয়াল। আর এখানে এসে আমরা যে দেখতে পাচ্ছি কাপ অ্যান্ড কোন ফ্র্যাকচার এলিমেন্ট, এটা সাধারণত টেনশন ইমপ্যাক্ট টেস্টের মধ্যে হয়ে থাকে। কারণ ওই স্পেসিমেন্টটাকে দুই দিকে আটকানোর পরে দুই দিকে টানা একটা বলতাম টানা হয়, যার ফলে এটা এভাবে ফ্র্যাকচার করে। এখানে আরও কিছু আমরা স্পেসিমেন্ট দেখতে পাচ্ছি যেগুলা মূলত ফ্র্যাকচার পিস অফ আইজেট অ্যান্ড কার্বি স্পেসিমেন্ট, যেগুলা টেস্টে ইউজ করা হয়েছে। প্রিপারেশন, এই টেস্টটা করার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে যেগুলো দেওয়া আছে, দ্য স্পেসিমেন্ট শুড বি প্রিপেয়ার্ড ইন প্রপার ডাইমেনশন, যে স্পেসিমেন্টটা নিব এটা প্রপার ডাইমেনশনও হতে হবে, সেটা কীরকম সেটা পারফেক্ট একটা ডাইমেনশনের হতে হবে। রিডিংগুলো আমরা ফ্রিকোয়েন্টলি নিব,
টেনশন ইমপ্যাক্ট টেস্টে আর কার্পি আবার আর আইজেড টেস্টের মধ্যে আমরা যে রিডিংগুলো নিব ওগুলা ফ্রিকোয়েন্টলি নিব। মেক দ্য ডিসপ্লে টু জিরো, যে স্কেলটা থেকে আমরা ইমপ্যাক্ট ইয়াগুলো দেখবো সেগুলো আমরা প্রথমে ডিসপ্লেতে জিরো করে নিব। আর ইমপ্যাক্ট টেস্টের সুইংয়ের হ্যামারটার সামনে বাড়াবো, দাঁড়াবো না। আর প্লেস দ্য স্পেসিমেন ইন প্রপার ইন পজিশন, ইমপ্যাক্ট টেস্ট মেশিনের মধ্যে স্পেসিমেনটা একটা প্রপার জায়গার মধ্যে রাখতে হবে যাতে টেস্টটা সঠিকভাবে হবে। ধন্যবাদ। Thank you, Shakku. I'm Mr. Nabi. I decided to learn basic seven chapter. Okay, I discuss about craft. First of all, we get specific and failure pattern এবং স্পেসিফিকের উপর কতটা লোড প্রয়োগ করা হচ্ছে এর উপর ভিত্তি করে আমরা হলো কি x অক্ষ বরাবর চাপি ইমপ্যাক্ট স্টেট এবং y অক্ষ বরাবর হার্ডনেস রকওয়েল স্কেল b এর মানটা বসে চাপি ইমপ্যাক্ট স্টেট ভার্সেস হার্ডনেস রকওয়েল স্কেল b ভার্সেস b এর লেখচিত্র আঁকবো। এবং ঠিক একইভাবে হলো সে স্পেসিফিকের কতটা ফেলিওর প্যাটার্ন এবং এর উপর কতটা লোড কতটা লোড দেওয়া হচ্ছে এর উপর ভিত্তি করে আইজোটিক ইমপ্যাক্ট ভার্সেস হার্ডনেস রকওয়েল স্কেল বি এর লেখচিত্র আঁকবো। এবং হলো পরবর্তীতে আইজোটিক ইমপ্যাক্ট ভার্সেস চাপি ইমপ্যাক্ট লেখচিত্র আঁকবো। থ্যাংক ইউ। I am from group 6. My ID is CN02106733. আমরা আজকে আলোচনার বিষয় হচ্ছে রেজাল্টের অবজারভেশন টেস্ট এবং আমরা যেভাবে গ্রাফটা রেডি করব কিভাবে এই যে চার্ট যেটা আছে চার্টটা কিভাবে রেডি করব সেটা এখানে দেওয়া আছে। প্রথমত আমাদের যে অবজারভেশন নাম্বার বলতে আমরা কয়বার এটা অবজার্ভ করছি সেটা এখানে মধ্যে লিখবো। নেম অফ মেটাল, এটা কি রকম, এটা কি মাইল্ড স্টিল না কাস্ট আয়রন সেটা এখানে লিখবো। লেখার পর এগুলোকে গ্রুপে ডিভাইড করব। গ্রুপে ডিভাইড করার পর এই যে এরিয়া অ্যাট নটস, এখন এরিয়াটা কিভাবে পাবো? এরিয়াটা হচ্ছে আমাদের ডেপথ অ্যাট নটস ইনটু স্পেসিমেন উইথটা যখন মাল্টিপ্লাই করলে আমাদের এরিয়াটা পাবো। দেন এখানে হচ্ছে HRB দ্যাট মিন্স হচ্ছে হার্ডনেস রকওয়েল বি স্কেলের মধ্যে মান দিতে পারছি সেটা এখানের মধ্যে দিব। এরপর আমাদের যে ইমপ্যাক্ট টেস্ট করার পর যেটা এনার্জি আছে এনার্জিটা পাচ্ছি অর্থাৎ রিডিংটা এখানের মধ্যে লিখবো। লেখার পর আমাদের যে ইমপ্যাক্ট টাফনেসটা কিভাবে পাচ্ছি? টাফনেসটা হচ্ছে যখন এনার্জিকে অর্থাৎ অ্যাবজর্ব এনার্জিকে যখন আমরা এরিয়া অফ নট দ্বারা ডিভাইড করব তখন আমাদের ইমপ্যাক্ট টাফনেসটা পাচ্ছি। তাহলে এইভাবে এই সুন্দর করে এখানের মধ্যে লিখবো, এই কলামটার মধ্যে লিখবো। লেখার পর দেখতে হবে যে এটা ফেলিওর প্যাটার্নটা এটা কি ব্রিটাল নাকি ডাক্টাইল সেটা এখানে লিখবো। লেখার পর যে আমাদের যে ফেলিওর সারফেসটা এটা কি স্মুথ নাকি টাফ সেটা রাফ নাকি সেটা এখানের মধ্যে লিখবো। এভাবে আমাদের যে টেবিল 1 অর্থাৎ 4 পিস সিম্পল বিমের জন্য যে টেবিলটা পাচ্ছি সেটা কমপ্লিট করব। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, অলরেডি টেবিল 1 এ এগুলো সবগুলো ডিসক্রাইব করে দিয়েছে, তাও আমি আরেকবার রিপিট করতে যাচ্ছি। টেবিল 2 তে আছে আইজোড ক্যান্টিলিভার বিম। এখানে নেম অফ দ্য মেটাল কি মেটাল আমরা ইউজ করতেছি, কোন গ্রুপে আছে সেটা আমরা ডিভাইড করছি। তারপরে এরিয়া অ্যাট নচের একটা সূত্র আছে যেটা নকি অলরেডি বলে ফেলেছে। এরিয়া অ্যাট নচের সূত্রটা হচ্ছে ডেপথ অ্যাট নচ ইনটু স্পেসিমেন উইডথ। তো ডেপথ অ্যাট নচের আবার আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে স্পেসিমেন ডেপথ মাইনাস ডেপথ অফ নচ। তারপরে এভাবে আমরা এরিয়া অ্যাট নচটা পাবো। তারপরে HRB এর ইকুয়েশন ইউজ করে আমরা আবার E এর মানটা পেয়ে যাবো। দেন আমরা ইমপ্যাক্ট টাফনেসের যে সূত্রটা দেওয়া আছে E=E/A নচ, অর্থাৎ অ্যাবজর্ব এনার্জিকে আমরা যদি A নচ এরিয়া অ্যাট নচ দ্বারা ভাগ করি তাহলে আমরা হচ্ছে ইমপ্যাক্ট টাফনেসটা পেয়ে যাব। ফেইলার প্যাটার্ন হচ্ছে আমরা এগুলো কি ডাক্টাইল না ব্রিটাইল সেটা পাবো। আর ফেলিয়ার সারফেস হচ্ছে এগুলো কি স্মুথ হবে নাকি হবে না সেগুলো। দেন ডিসকাশন, আমরা অলরেডি দুইটা ফেলিয়ার পেয়ে যাব। তারপরে আমরা সাডেনলি কতটুকু ইমপ্যাক্ট হচ্ছে, তারপরে সাডেনলি কতটুকু এনার্জি অ্যাবজর্ব করতেছে সেটা আমরা পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান। Hello everyone, Assalamu alaikum. I am Fazlur Bishanto and I am from Group 8 and my ID is CN756. So now I am going to discuss about the assignment questions. প্রথম কোশ্চেনটাতে জানতে চাওয়া হয়েছে যে আমাদের রিলেটিভ টাফনেস এবং হার্ডনেস যে ভ্যালুগুলো পাইছি আমরা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি সে সম্পর্কে। তো প্রথমত আমাদের এই দুটো টার্ম সম্পর্কে জানতে হবে, হার্ডনেস এবং টাফনেস। হার্ডনেস এবং টাফনেস হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে ব্যবহৃত দুটো টার্ম।
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ব্যবহৃত দুটো টার্ম যেগুলো সম্মিলিত হবে কোনো একটা ম্যাটেরিয়ালসের স্ট্রেন বোঝাতে আমাদেরকে সাহায্য করে। তো হার্ডনেস বলতে আসলে কি বোঝায়? হার্ডনেস হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়াল স্ক্র্যাচিং অথবা কাটিং অথবা অ্যাব্রেশনের উপর কী পরিমাণ রেজিস্ট্যান্স থাকবে সেটা বোঝাবে। যেমন আমাদের যে স্কিন আছে আমরা সহজে স্কিনের উপর স্ক্র্যাচ ফেলতে পারবো, কিন্তু এখানে যে বোর্ডটা আছে সেই বোর্ডে আমরা সহজে স্ক্র্যাচ ফেলতে পারবো না। যার মানে হচ্ছে আমাদের স্কিনটা তেমন হার্ড না, কিন্তু এই যে বোর্ডটা অনেক বেশি হার্ড। তারপর টাফনেস বলতে বোঝায় হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালস ফ্র্যাকচার করার আগ পর্যন্ত কি পরিমাণে আমাদের এই এনার্জিটা সে অ্যাবজর্ব করতে পারবে। যেমন আমাদের যে গাড়িতে উইন্ডশিল্ডগুলো ব্যবহার করা হয়, সেই উইন্ডশিল্ডের সামনে থেকে যদি পাথরের মতো কোনো কিছু পড়ে আসে তাহলে সেটার আঘাতটা সে সেটা আটকে দেয় এবং আমরা সেটা থেকে রক্ষা পাই। তো আমরা এখানে যে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব, আমরা পরীক্ষা শেষে সেই ম্যাটেরিয়ালগুলোর হার্ডনেস এবং টাফনেস সম্পর্কে একটা ভালো ধারণা পাবো এবং সেখান থেকে কোন ক্ষেত্রে কোন ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। সেকেন্ড কোয়েশ্চনে জানতে চাওয়া হয়েছে যে আমরা যে টেস্ট করতেছি এই টেস্টে আমরা যে স্পেসিমেন ব্যবহার করি সেখানে নস থাকে, নসটা সাধারণত ভি আকৃতির হয়। তো এই ভি আকৃতির নসটা কেন দেওয়া হয়? তো ভি আকৃতির নসটা যেখানে দেওয়া হয় সেই জায়গাটা আমাদের হাই স্ট্রেস কনসেন্ট্রেশন এরিয়া হিসেবে কাজ করে। তো যখন আমরা নচের উপর থেকে যখন আমরা ইম্প্যাক্টটা দিব তখন সেই এরিয়াটা যেহেতু স্ট্রেসটাকে ঘনীভূত করে ফেলবে, সহজে সেই স্পেসিমেনটা ফেল করবে এবং কি পরিমাণ সে এনার্জি অ্যাবজর্ব করলো সেটা আমরা খুবই অল্প সময়ে জানতে পারবো, যার কারণে আমাদের সময়টা সাশ্রয় হবে। নাও আই উড লাইক টু কম মাই নেক্সট স্পিকার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মিনহার আব্দুল্লাহ গালিব, আমার আইডি CEN 021067334। Describe the fracture surface of the different materials tested. There are two types of fracture, একটা হচ্ছে ductile fracture আর একটা হচ্ছে brittle fracture। এখন ডাকটাইল একটা স্পেসিমেনের যখন ইমপ্যাক্ট লোড অ্যাপ্লাই করা হবে তখন এটার মধ্যে ফ্র্যাকচার ঘটবে। এখন ব্রিটল ফ্র্যাকচারের ক্ষেত্রে হয় ওইসব ম্যাটেরিয়ালসগুলোর ক্ষেত্রে যেখানে যাদের হাই স্ট্রেংথ, লো ডেন্সিটি, লো ডাক্টিলিটি এবং লো টেম্পারেচার রয়েছে। আর ডাকটাইল ফ্র্যাকচার হয় একটা ম্যাটেরিয়ালসের ফ্র্যাকচার হওয়ার ডাকটাইল একটা ম্যাটেরিয়ালসের ফ্র্যাকচার হওয়ার আগে এটা লার্জ প্লাস্টিক ডিফর্মেশন হয়। সেগুলো হলো সফট স্টিল, রাবার, প্লাস্টিক ইত্যাদি। 4 নম্বর কোশ্চেনে আছে if the sharpness of V notch is more in one specimen than the other, what will be its effect on the test result? এই কোশ্চেনের আনসারটা আমরা সকলে মিলে ল্যাবে পরীক্ষা করে বের করব। 5 নম্বর কোশ্চেনে আছে what is the effect of temperature on the values of rupture energy and notch impact test? এখানে আইডিয়াল ফ্লুইড স্ট্রেন এবং ভিসকোপ্লাস্টিক স্ট্রেসে রিলেশনটা টেম্পারেচারের উপর পরিবর্তিত হয়। মানে একটা ম্যাটেরিয়ালসের উপর যখন ইমপ্যাক্ট লোড অ্যাপ্লাই করা হবে তখন এখানে টেনসাইল রাপচার এনার্জিটা কমে যাবে যখন এরা 9.2%, 26.7% এবং 4.5% এর থাকে এবং এদের টেম্পারেচারটা বৃদ্ধি পেয়ে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে হবে। এরা হলো পলিপ্রোপাইলিন, এই হাই ডেনসিটি পলিথাইলিন। আর নচ ইমপ্যাক্ট স্ট্রেংথটা করা হয় একটা ম্যাটেরিয়ালসের ইমপ্যাক্ট রেসিস্টেন্সটা মেজার করার জন্য। যখন এই ইমপ্যাক্ট মেশিনারটা যেহেতু সুইং অবস্থায় থাকবে এটাকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে এটাকে রিলিজ করলে এটা নচ স্পেসিমেন বরাবর হিট করবে এবং এটাকে ভেঙে ফেলবে।
টেম্পারেচার একটা সময় বাড়তে বাড়তে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে এবং এনার্জিটা একটা সময় গিয়ে বাড়বে না। ধন্যবাদ সবাইকে।